আজকের আলোচনাটা একটু বিভাজিত। একদম প্রথমে অধ্যাপক সুকান্ত চৌধুরী, আমি ইচ্ছে করেই কারোর পরিচয় দেওয়ার চেষ্টা করবো না, কেন তারা প্রত্যেকে নিজস্ব জায়গায় এত সুপরিচিত যে এখানে দাঁড়িয়ে তাদের পরিচয় দিয়ে দেওয়ার মতন ধৃষ্টতা আমার থাকবে না। অন্য যারা আছেন, প্রফেসর অনুরাধা লোহিয়া, অনুরাধার কাছে আমার পরিচয়ের প্রথম ভাগ ছিল ওর কাছে গিয়ে রেস্ট্রিকশন এনজাইম চাইতে হতো, কেন ক্যালকাটা ইউনিভার্সিটি তখন বায়োফিজিক্সে আমরা যে প্র্যাকটিক্যালগুলো করাতাম তার জন্য যে বেসিক উপাদান সেটা কিনবার জন্য টাকা পয়সা পেতাম না, সেই জন্য বন্ধুবান্ধবদের ঘাড়ে চাপতাম আর কি। অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য, উনি পদার্থবিদ, বিশিষ্ট পদার্থবিদ, এবং অনেকগুলোর মধ্যে উনি টিআইএফআর-এর ডিরেক্টর ছিলেন, এবং এখানে টিসিজি যে ইউনিভার্সিটি না, এখানকার ইউনিভার্সিটিরও উনি ভাইস চ্যান্সেলর হিসেবে কিছুদিন কাজ করেছেন। কিন্তু আমরা সবচেয়ে বেশি ওকে বিশিষ্ট পদার্থবিদ হিসেবেই জানবো। পার্থদার পরিচয় দিলে আমার এতটাই লজ্জা লাগবে, কারণ পার্থদার সাথে প্রথম পরিচয় হয়েছিল আমি যখন বিএসসি পড়ি, তখন মারে গেলম্যানের অক্টেট থিওরির ওপরে উনি একটা আমেরিকান ইউনিভার্সিটি সেন্ট্রালে বক্তৃতা দিয়েছেন, এবং তখন কিন্তু আমাদের ইনভিটেশন দিতে হতো না, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ছুটতে ছুটতে এসে পার্থদার লেকচার শুনে প্রথম নিজেকে বোঝাতে পেরেছিলাম যে ফিজিক্সটা জানার চেষ্টাটা আমি কেন করছি। তারপর পেরেছি কিনা সেটা আলাদা কথা। তার পাশে আছেন গৌতম গাঙ্গুলি। গৌতমের সাথে আমার একটা সুবিধে হচ্ছে, আমরা দুজনেই ফিজিক্স ডিপার্টমেন্টে কলিগ কাম ছাত্র হিসেবে ওকে ট্রিট করা যেতেই পারে। হ্যাঁ, উনি বিশিষ্ট অধ্যাপক ফিজিক্স ডিপার্টমেন্টে। পাশে রয়েছেন অধ্যাপক আশিস লাহিড়ী, উনিও নিজের জায়গায় এতটাই সুপ্রতিষ্ঠিত, বিশেষ করে বিজ্ঞানের বিভিন্ন দিকে ঐতিহাসিক তাৎপর্য নিয়ে ওর বিশেষ গবেষণা, এবং সেই গবেষণা ফলপ্রসূ হিসেবে অনেক বই আমরা ওর কাছ থেকে উপহার পেয়েছি। আর কথা না বাড়িয়ে আমি অধ্যাপক সুকান্ত চৌধুরীকে বলবো যে উনি যে বিষয়ে এখন নিজে খুব উদ্দীপ্ত, এবং আমাদেরও সেটা শুনে ভালো লাগবে, শব্দকল্প, তার উপরে কিছুটা বলবেন, এবং তারপরে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এই দুটোর মধ্যে সংযোগ হিসেবে আমি একটাই কারণ দেখি যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলেও কিন্তু শব্দের ব্যবহার এবং তার বিভিন্ন দিক নিয়ে জানার একটা প্রয়োজনীয়তা আছে। সেই জন্যই আমার কাছে মনে হয়েছিল আজকের এই আলোচনা সভায় অধ্যাপক চৌধুরীর বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য হবে। এইটুকু বলেই আমি অধ্যাপক চৌধুরীকে আহ্বান করছি। আজকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। তবে আমি মানে অধ্যাপক ঠাকুরের যদি কোনো ব্যাপারে আমি খুব ভয়ে ভয়ে আমি দ্বিমত পোষণ করি, তবে করছি যে মানে প্রথমে একটু ওই মানবিক বিদ্যায় কম্পিউটার, তারপরে বাংলা বিজ্ঞান চর্চা, এই যে একটা বিভাজনের কথা উনি বললেন। আমি বিজ্ঞানী নই, আমার অঙ্কের বিজ্ঞানের পাঠ ক্লাসিক পর্যন্ত, তবে তাও এটাও কিন্তু বিজ্ঞান চর্চার একটা অঙ্গ। আমি জানিয়ে বলবো সেটাও বাংলায় বিজ্ঞান চর্চা বললে হয়তো একেবারে ভুল হবে না, এবং সেটা শুধু বিজ্ঞানের জন্য কিছু ভাষা জোগাড় হচ্ছে তা নয়। কারণ মানে ব্যাপারটা জানেন যে এই বর্তমানে যে প্রকল্পটা নিয়ে কাজ করছি, তার আগেও এই ব্যাপারে বেশ কিছু কাজ আমরা অনেক ধরে করছি। যাদবপুরে একটা ঘাঁটি আছে, স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, সেখানে, এবং একটা বড় প্রকল্প আমরা করেছিলাম রবীন্দ্রনাথের 150 বছর পূর্তির সময় এসে তার টাকা পাওয়া গেছিল। বিচিত্রা বলে একটা খুব বড় একটা ওয়েবসাইট রবীন্দ্রনাথ উপরে। ইনফ্যাক্ট সেটা পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো লেখকের উপরে সবচেয়ে বড় মানে ইন্টিগ্রেটেড ওয়েবসাইট, একসঙ্গে সবটা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা অংশের সঙ্গে অন্য অংশের যোগ আছে। তো যাই হোক, সে তো কাজ শুরু হলো ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের দাক্ষিণ্যে। কাজ শুরু অল্পদিন পরেই যাদবপুরে আমার ঘরে দুজন অডিটর এসে উপস্থিত। উনি যাচ্ছে, আপনি তো আপনার রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে কাজ করছেন, তাহলে 30টা কম্পিউটার আপনার দরকার। যাই হোক আমি বোঝালাম, মানে যাই হোক তারা শুনে চলে গেলেন।
বোধহয় তারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ 30টা কম্পিউটারের দরকার সত্যি আছে, কোনো অসুবিধা হয়নি, টাকা করিয়ে পেয়েছিলাম, কাজটা শেষ হয়েছিল। কিন্তু এই একটা আমাদের আছে যে রবীন্দ্রনাথ মানে সাহিত্য নিয়ে কাজ করবো তো কম্পিউটারের দরকার কি। এবং দুঃখের বিষয় যে যারা আমরা সাহিত্য নিয়ে কাজ করি আমাদেরও অনেকেরই ধারণা যে সাহিত্য তো হচ্ছে একটা আবেগ, সাহিত্য শিল্প একটা আবেগের ব্যাপার, অনুভূতির ব্যাপার। এখানে অঙ্ক কষে যন্ত্র ব্যবহার করে এটা তো সব বেরোশেখের মতো কাজ, তাতে যে সেই সূক্ষ্মতা, সেই যে আমাদের উচ্চমার্গের যে অভিজ্ঞতা সেটা কি বজায় রাখা যায়। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এটা তো বিশিষ্ট একজন সাহিত্যের অধ্যাপকের আছেন, তিনি নিশ্চয়ই আমি আশা করি তিনি আমার কথাটা সমর্থন করবেন যে আমাদের কাছে যারা বিশেষত যারা মানে পেশাগতভাবে সাহিত্যের বিশ্লেষণ সাহিত্য পাঠ করি, আমাদের কাজ তো বুকে হাত থেকে আহ্বান করা নয়। আমাদের কাজ হচ্ছে যে ওই যে আবেগ অনুভূতি হচ্ছে সেটা কী করে সৃষ্টি হচ্ছে, ভাষার থেকেই হচ্ছে। তো যদি সাহিত্য হয়, চারুশিল্প হলে সেটা রং রেখা, সঙ্গীত হলে সুর লয় তাল ইত্যাদি। এখন ওই যে মাধ্যমটা তার ভেতরে কি আছে যার জন্যে এই প্রতিক্রিয়া আমাদের মনে হচ্ছে, আর মনের বাইরেও বৃহত্তর সমাজে সাধারণভাবে জ্ঞানের জগতে যে নানা রকম উপলব্ধি সে ভাষার মাধ্যমেই আসছে। এইটা এই যে ভাষার এই সূক্ষ্মতা, এটা মানে আমাদের নিজেদের মাথার বুদ্ধি খরচ করে নিশ্চয়ই শেষ পর্যন্ত সেটাই আসল, সেটা দিয়ে শুরু, সেটা দিয়ে শেষ। কিন্তু এখন আমাদের হাতে যেখানে এই একটি যন্ত্র এসেছে যাতে অতীব জটিল, অতীব সূক্ষ্ম সব রকম তথ্যই সেই একেবারে তথ্য ইনফরমেশন সেই স্তরে নিয়ে এসে ডিজিটাইজ করে অঙ্কের মাধ্যমে এক জায়গায় এক জমিতে খাড়া করে বিশ্লেষণ করতে পারে, সেখানে এই বিশ্লেষণের এই যে উপায়টা আমাদের হাতে এসেছে, এটার সদ্ব্যবহার আমাদের করতেই হবে এবং আমরা করছি। ডিজিটাল হিউম্যানিটিস এটা এখন একটা স্বীকৃত একটা বিদ্যাচর্চার একটা ক্ষেত্র, এবং কাজে এইটাই আমাদের নতুন করে ভাবতে হবে যে সাহিত্য শিল্প এত সূক্ষ্ম যে যন্ত্র দিয়ে তার নাগাল পাবে না, তার উল্টো কথাটা বলতে হবে যে সাহিত্য শিল্প এত সূক্ষ্ম যে যন্ত্র ছাড়া তার পুরো নাগাল আমরা পাবো না, যদি সেই যন্ত্রটি হয় কম্পিউটার। আচ্ছা, এই ছকটা আমার চেয়ে আপনারা অনেকে অনেক ভালো জানেন, আমি আর সেই জন্য এখানে কিছু বলবো না। সে ফ্র্যাকচার জিওমেট্রির ব্যাপার, যে ওই যে আস্তে আস্তে একটা অত্যন্ত জটিল একটা কোনো একটা রূপ কিছু সৃষ্টি হচ্ছে, একটা ফর্ম, তার মূলে কিন্তু আছে একটা সহজ অঙ্ক। ওই একটা ত্রিভুজ, তার প্রত্যেকটা কোণে আরও 3টে করে ত্রিভুজ, এই করে 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 বাড়িয়ে যাওয়া হচ্ছে। এবং এখানেও এই যে দুটো বিখ্যাত যে ছক, বক্স স্লোপ লাইন আর বক্স কোর্স লাইন, এখানে কিন্তু এটা হচ্ছে একেবারে সিমেট্রিক্যালি সব দিকে সমান। তার জায়গায় যদি একটা কম্পিউটার প্রোগ্রাম দেখে, যেটা খুবই সহজ লেখা, যে 3 ধাপ, একদিকে বসে 3টে ত্রিভুজ, আরেকদিকে একটা, তারপরে 2 ধাপ, একদিকে 4টে, আরেকদিকে 5টা, এই করে করে একটা ভীষণ জটিল একটা কিছু হয়ে যাবে। কিন্তু সে তার মূলে আছে অঙ্ক, ম্যাথমেটিক্স আর দিয়ে দেখবে। সেই ম্যাথমেটিক্সটা আমার মতো লোকে বুঝি না। ওই যে বললাম আমাদের এখনও বিদ্যুৎ দৌড়নিকা সে ক্লাস 8 পর্যন্ত, একটু পরে যারা পড়েছে তাদের হয়তো ক্লাস 10 পড়েছে, ক্লাস 12 পর্যন্ত। কিন্তু এটা যে আছে, এবং সেজন্যে মানে যারা এসব ব্যাপার বোঝেন তাদের সঙ্গে একত্র হয়ে নানা রকম বিশ্লেষণ কিন্তু আমরা করতে পারি। এখন এটা মানে সব রকম শিল্পের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিন্তু আমি যেহেতু একমাত্র সাহিত্যের কথাই তাও একটু মানে একটু ভরসা থেকে বলতে পারি, আমি এখন থেকে শুধু ওই সাহিত্যের কথাই বলবো, মানে ভাষা যে এরকম বিশ্লেষণ কীভাবে হচ্ছে। এবং একটা মোটামুটি একটা সূত্র আমরা ধরতে পারি, অন্তত আমি এটা মাঝে মাঝে বলি এখানে ওখানে, কেউ পর্যন্ত ঠিক খণ্ডন করেননি, যে যত রকম আমরা কম্পিউটেশনাল অ্যানালিসিস ভাষা করি সবটারই কিন্তু হচ্ছে সার্চ ফাংশনের নানা রকম জটিল প্রয়োগ।
কম্পিউটার ভাবনা চিন্তা করতে পারে না। আমি জানি না এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি বুঝি না, যারা বোঝেন তারা হয়তো বলবেন যে কথাটা যদি মানে ঠিক নয় বা সেগুলি ঠিক থাকবে না, অন্তত আমরা যে একটা ভাবনা চিন্তা করি এখন অবধি বোধহয় কম্পিউটার সেভাবে করতে পারে না বলেই তো আমি শুনতে পাই বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং কোনোদিনই পারবে কিনা এই নিয়েও তাদের দ্বিমত আছে। তবে যাই হোক, যে মানে কম্পিউটার কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, কিন্তু একটা জটিল সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে মালমশলা আমাদের হাতের কাছে দরকার, সেটা কম্পিউটার যত নিবিড়ভাবে, ব্যাপকভাবে, সূক্ষ্ম এবং একেবারে সঠিকভাবে সাজিয়ে দিতে পারে আমাদের জন্যে, যাতে তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এটা তা না হলে হতো না। কম্পিউটার কুটনো কেটে বার্তা বেটে রান্না সাজিয়ে দেবে, রাখতে হবে আমাদের। ও যদি সার্থিক না হয় তাই কিন্তু আমাদের কম্পিউটারের, কিন্তু এই কাজগুলো কম্পিউটার আমাদের অনেক ভালো করতে পারে, অনেক বেশি করতে পারে। তারই কয়েকটা খুব চট করে কয়েকটা উদাহরণ দেখিয়ে তারপরে আমার আজকে যেটা এইটুকু সময় আর কি বলা যায়, যেটুকু বলার বলবো একটু চালিয়ে যান। আচ্ছা, এই যে যেমন একটা খুব বড় একটা যে ওই সার্চ ফাংশনের একটা টপিক মডেল, যদি অনেক পার্ট, একটা পার্ট নয়, এটা একটা সুবিধা। কম্পিউটার যেহেতু এত বিশাল পরিমাণ তথ্য একসঙ্গে সেটা আর কি ইয়ে করতে পারে, সেটা বিশ্লেষণ করতে, সেটা সাজিয়ে গুছিয়ে দিতে পারে, যে তাতে টপিক মডেলিং ব্যাপারটা হচ্ছে যে আমি এক একটা পার্ট নয়, এক একটা টেক্সট নয়, আমি হয়তো শয়ে শয়ে হাজার হাজার টেক্সট একসঙ্গে নিয়ে দেখলাম যে তার ভেতরে কিছু কিছু কথার সমষ্টি একসঙ্গে আমি পাচ্ছি কিনা, হয়তো 10টা কথা, সেগুলো বারবার রিপিটেড হচ্ছে কিনা, হয়তো পুরো 10টা না হলেও এক জায়গায় 6টা পাচ্ছি, আর এক জায়গায় 7টা পাচ্ছি, আর এই জায়গায় 8টা পাচ্ছি, হয়তো কোথাও পুরো 10টাই পাচ্ছি। এখন বারবার যদি সেটা ফিরে আসতে থাকে কোনো একজন লেখকের রচনায় বা বিভিন্ন লেখকের রচনা সমষ্টিতে, তাহলে আমরা মনে হতে পারে যে এর মধ্যে একটা কোনো উদ্দেশ্য কিছু আছে, একটা কিছু আছে যেটা আমাদের খুঁজলে আমরা কিছু বিয়ে পেতে পারবো, আমরা একটা কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারি। লেখকের মাথায় একটা কিছু ছিল যে জন্য এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। এই বিশদ বোঝাবার সময় নেই, আপনি চালিয়ে যান, 2-3টে স্লাইড চালান। আচ্ছা, চালিয়ে যান। হ্যাঁ, এগুলো যেটা ওই ওয়ার্ড স্প্রেডশিট, যেটা মানে সেরেন্ডিপ, এগুলো হচ্ছে মানে ওই টপিক মডেলিং ব্যবহার করে এলিজাবেথের নাটকের বিশ্লেষণের চেষ্টা কিছু কিছু হয়েছে। এই সেরেন্ডিপ যেমন একটা উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে এটার উদ্ভাবন হয়েছিল, এখন ব্যবহার হয়, ইন্টারনেটে পাওয়া যাবে। এবং ওই ওয়ার্ড সফটওয়্যারটা মূলত ব্যবহার করে হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখুন, চলুন। হ্যাঁ, এটা ওই ব্যাপার অ্যাকচুয়ালি, এটা ইরান বর্মক্স, এটা ঠিক সাহিত্য নয়, এটা হচ্ছে উইকিলিক্সের ফলে ওই স্নোডেন এতে যে ওই যে রাশি যেসব সেগুলো কম্পিউটারে ফেলে রাখা গেছে, তার থেকে কতগুলো ভয়াবহ সমস্ত শব্দ বারবার উঠে আসছে, হাজার কত লক্ষ বার। এগুলো তারা পড়তে পারছেন না। শব্দগুলো হচ্ছে হ্যান্ডকাফ, ব্লাইন্ড ফোল্ড, এই হচ্ছে সমস্ত শব্দ একসঙ্গে পাওয়া যাচ্ছে। আর বড় করে যে কিল, শট, এবং ওই যেখানে আরেকটা ঘন মতো একটা মানে দানা বেঁধে আছে অনেকগুলো, এই শব্দগুলো একসঙ্গে পাওয়া যাচ্ছে। এটা ওই বয়ান্ট তার মাধ্যমে এটা করা। চালিয়ে যান। এটা একটা একেবারে অন্য জিনিস, রিপাবলিক অফ লেটার্স। এটা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা প্রকল্প বহুদিন চলছে, যে এনলাইটেনমেন্টের সময় যে ইউরোপের বিভিন্ন দেশের যে বড় বড় পণ্ডিত চিন্তাবিদরা, তারা নিজেদের ভেতরে কি চিঠি চালাচালি করতেন, মানে লেটার্স শব্দটা এখানে একটা তার একটা চমক অলঙ্কার আছে, একটা পান আছে, যে লেটার্স মানে অ্যাকচুয়ালি চিঠি, আর লেটার্স মানে ভাষার ব্যবহার আর কি, ম্যান অফ লেটার্স। এবং কোথা থেকে কোথায় কটা চিঠি যাচ্ছে, এর থেকে খানিকটা কার সঙ্গে কী সংযোগ হচ্ছে সেটার একটা ধারণা করা যায়। কিন্তু এখানে কিন্তু চিঠির বিষয়বস্তু কী, ভাষায় কী বলা হচ্ছে, এটা একদম দেখা হচ্ছে না।
সেটা যখন দেখা হয় তখন একটা অন্য স্তরে ব্যাপারটা চলে যায়। এই প্রজেক্টটা সেটা হচ্ছে না, কিন্তু এ থেকেও ওই পুরো যুগের যে ভাবনা চিন্তা আদান প্রদান সেটার সম্বন্ধে একটা বিশাল ধারণা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু না করলে মানে এক দল লোক যদি বসে মানে 20-30 বছর কাজ করলেও বোধহয় এটা এত সম্ভবভাবে দেখতে পারতো না। চলুন, এটা ওইটারই একজন বিশেষ গ্রোশিয়াস আইনবিদ ছিলেন, তার চিঠিপত্র। আচ্ছা এই দেখুন, আচ্ছা এখানে একটা মানে একটা জিনিস যেটা এই টেক্সচুয়াল কম্পিউটিংয়ের হচ্ছে কোলেশন মানে একই রচনা, সেটা তো অনেকগুলি পাঠান্তর থাকে, বারবার লেখক হয়তো নতুন করে দিয়ে সে রিভাইজ করছেন, বা লেখক ছাড়া অন্য সূত্রেও অনেক কিছু পরিবর্তন হয় লেখায়। সেই যে বিভিন্ন পার্টগুলি মেলানোর যে কাজটা কোলেশন বলা হয়। এখন কোলেশন সফটওয়্যার অনেক আছে, দুটো খুব জটিল সফটওয়্যার আছে। তার একটা ক্যানাডার সাসকেটুন ইউনিভার্সিটিতে অবস্থিত, এখন আগে হয়ে গেছে, সেটার নামই কোলেট। আর আরেকটা অ্যাকচুয়ালি আমরা যাদবপুরে ওই সেই রবীন্দ্রনাথের বিচিত্রা কাজটা করার সময় আমরা উদ্ভাবন করেছি। আচ্ছা এই কাজটা সাসকেটুনের কোলেট সফটওয়্যারটা করতে পারে, যেটা আমাদেরটা পারে না, এটা পারে। এটা হচ্ছে বিভিন্ন পাঠান্তরগুলি মিলিয়ে দেখা যে কোনটা কার কত কাছে, এবং সেই জন্যে যে যাকে পাঠলতিকা বলা হয়, স্টেম্মা, মানে একটা কোনো রচনার যে এতগুলো রূপ, কোনটার সঙ্গে কোনটার যোগ, কোনটার থেকে কোনটা নেমে এসেছে, মানে এটা একটা বংশলতিকার মতো আর কি। আচ্ছা এটা হচ্ছে যেটা স্বাভাবিকভাবে যেটা করা হতো। তারপরে যেটা এবার এগিয়ে আসুন, আচ্ছা আপনারা তো কিছু কিছু বিজ্ঞানী এই ধরনের ডায়াগ্রাম থেকে অভ্যস্ত, জীববিজ্ঞান এবং রসায়নে এরকম আবার হয়, সেখান থেকে জিনিসটা অনুকরণ করা হয়েছে। এটা হচ্ছে যে ওই কোলেশন সফটওয়্যার ব্যবহার করে ওই যে ওই ক্যাটারাস ল্যাটিন কবি, তাঁর রচনাগুলির কোনটার সঙ্গে কোনটার যোগ, ওই যে এক একটা যেখানে একটা নোডাল পয়েন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যেখানে একাধিক পুঁথি মিলছে আর কি। এবং সেটা আরও পরেরটা চলুন, আর বোধহয় পরেরটা ক্যান্টারবেরিটিয়াস চসেলের লেখা, সেখানে ক্যান্টারবেরিটিয়াসের প্রচুর পুঁথি পাণ্ডুলিপি আছে। এগুলো এটা তো মধ্যযুগে, ক্যাটালাস আরও আগে ক্লাসিক্যাল রোমান যুগে, তখন তো ছাপাখানা ছিল না। সেই পুঁথিগুলো সব ওই কোলেট প্রোগ্রামে সেগুলো মিলিয়ে এই একটা ছক তৈরি করেছে, কোনটার সঙ্গে কোনটার কতটা সম্বন্ধ, মতভেদ আছে। আচ্ছা এটা যেমন বললাম ওই কোলেট করতে পারে, আমরা আমাদের যে প্রভেদ বলছি আমরা যে প্রোগ্রামটাকে যাদবপুরে, সেটা পারে না। কিন্তু আবার প্রভেদ এমন কিছু করতে পারে যা কোলেট পারে না। চলুন এগিয়ে চলুন, যে এটা হচ্ছে আমাদের সেই বিচিত্রার সেই সফটওয়্যার। সময় থাকলে এটা সম্বন্ধে আরও বলতাম, সময় নেই। তবে এটা এমনিতে আপনারা আশা করি যে অনেকে দেখে থাকেন, নাহলে ইন্টারনেটে গেলে এটা সবসময় আপনারা দেখতে পাবেন, bicitra.jdvu.ac.in। তবে ওটা বলি ঠিক এই মুহূর্তে ওটা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে সরানো হচ্ছে, কাজে এই মুহূর্তে হয়তো দু একটা ফাংশন বা সার্চ ফাংশনটা ঠিক কাজ করছে না এই মুহূর্তে। আশা করা যাক আগামী সপ্তাহের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে পুরোপুরি চলে গেলে। তবে এখানে অনেক কিছু আছে, যে শুধু যে ছবি তুলে দেওয়া আছে পাণ্ডুলিপি বা মুদ্রিত সংস্করণে তা নয়, সেটা ডিজিটাল আর্কাইভিং, সেটা ঠিক পুরোপুরি ডিজিটাল হিউম্যানিটিস নয়, সেটার কোনো অ্যানালিসিস হচ্ছে না, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজ। আবার অ্যানালিসিসে এখানে একটা টুল আছে হাইপার বিবলিওগ্রাফি, মানে সার্চ করে আপনি একটা শব্দ বার করলেন রবীন্দ্রনাথের মধ্যে, তারপরে সেই তার প্রত্যেকটা নিদর্শন দেখানো হবে, এবং সেখানে ক্লিক করলে আপনি ওই যে একটা বাক্য সেখানে দেখানো হচ্ছে যাতে ওই শব্দটা আছে, তার থেকে আপনি পুরো পাঠটায় চলে যাচ্ছেন, এবং সেখান থেকে আবার যেতে পারেন ওই পাঠের যত পাঠান্তর আছে সেগুলিতে, সবটাই যুক্ত। তবে চলুন একটা জিনিস শুধু দেখাচ্ছি, যে ওই ইউআরএলটা ওখানে আছে, দেখে চলুন এগিয়ে চলুন। এই এত কিছু ঢোকানো হচ্ছে, এত কিছু হয়, এই যেমন পাণ্ডুলিপি তার লিপান্তর, এইটা বিবলিওগ্রাফি। চলুন এগিয়ে চলুন।
এইটা যেটা আপনাকে দেখাবো, এটা হচ্ছে আমাদের পাঠান্তর মেলামান। এই যে সব লাল নীলে যে পিঠের মতো যে দেখছেন, এগুলো এটা হচ্ছে গোড়া। তো এটা হ্যাঁ, এটা গোড়া একটা পাঠান্তর মেলানো হচ্ছে এখানে। রবীন্দ্রনাথের সবচেয়ে দীর্ঘ রচনা এটা। গোড়ার 4টে মূল পাঠরূপ আছে। এই এক একটা রঙে ওইটা এক একটা পাঠরূপ দেখানো হচ্ছে, এবং তার ভেতরে যে রঙটা কোথাও গাঢ় কোথাও হালকা, ওই যে এক একটা টুকরো, এটা হচ্ছে এক একটা অধ্যায় বা পরিচ্ছেদ, এক একটা চ্যাপ্টার। এবং এটা তো দেখা যাচ্ছে না এই বেশ আবছা বলে, কিন্তু ওই দেখছেন যে তাও বোধহয় বুঝতে পারছেন যে ওই বাঁদিকে একটু পায়ের থেকে একটু এর করে এক একটা অংশ যেন একটু বেশি হাইলাইট করে দেওয়া আছে, এবং নিচে একটু লাল দাগ দেওয়া আছে। ওগুলো হচ্ছে এই যে 4টে পাঠরূপের ভেতরে এক, ওই 4টে পাঠরূপের ভেতরে যেটা একটার সঙ্গে মিলে। আরও দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম যেটা প্রবাসী দেবী নিয়েছিল সংস্করণটা, সেখানে যে অংশটা পুরোটাই একটা অধ্যায়ের মধ্যে ছিল, একটা চ্যাপ্টারে ছিল। পরে যখন প্রথম চেপে বেরোলো, সেটা ভাগ হয়ে গেলো 2টো চ্যাপ্টার। এবং কোনটা কত দূর মিলছে, প্রত্যেকটা শব্দ মিলিয়ে দেখছে, এবং করে কত দূর মিলছে, কত শতাংশ মিলছে, সেটা নিচে হিসাব দেওয়া আছে। আপনি যে কোনো একটা ক্লিক করে সেটাকে মানে কন্ট্রোল টেক্সট হিসেবে ধরে বাকিগুলো সঙ্গে মেলাতে পারেন। আচ্ছা, এটা গেল চ্যাপ্টার বাই চ্যাপ্টার। এরপরে এটা হচ্ছে একটা চ্যাপ্টারের ভেতরে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, সেখানেও মেলাচ্ছে যে কোনটার সঙ্গে কতটা মিল। এবং এটা গোড়া, এখানে 4টে বেশি ভার্সন আছে। এবং তারপরে তৃতীয় যেটা, চলো আচ্ছা, এটা হচ্ছে যে কোনো 2টো পাঠরূপের ভেতরে কোথায় কোথায় মিল দেখছে। ডান দিকে দেখছেন একটা লাইন করে দেওয়া হচ্ছে, ওটা দেখছেন যে প্যারাগ্রাফটা বা যে চ্যাপ্টারটা একটা ভার্সন এক জায়গায় ছিল, কোথায় চলে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে চলুন, তারপরে এইটা হচ্ছে শেষ অংশ, যেখানে ওই একটা প্যারার ভেতরে বা এখানে যেমন একটা ছোটো কবিতার মধ্যে প্রত্যেকটি শব্দ মেলানো হচ্ছে। First chapter by chapter, then para by para within that chapter, then word by word within that para. আপনারা এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের সবচেয়ে বিখ্যাত যেটা ইংরেজি অনুবাদ, when the mind is without fear and the head is held high, সেটার মেলানো হচ্ছে তার বিভিন্ন পাঠ্যক্রম। আপনারা ইন্টারনেটে গিয়ে এটা অবশ্যই দেখতে পারেন, এটা এখনও পারবেন। এই ফাংশনটা এই সার্ভার বদলের সময় চালু আছে। আচ্ছা, এবার আমি যে হয়তো জানি ইতিমধ্যেই তো বেশি সময় নিয়ে ফেলেছি, তো বেশ যদি আরও একটু পাচ্ছে পাই, মানে বর্তমানে যে প্রকল্পটার কাজ করছি, এটা খুবই বড় একটা প্রকল্প। এক অর্থে বলতে পারেন যে এর চেয়ে বড় মাপের প্রকল্প কোনো ভাষা নিয়ে হতে পারে না, কারণ এটা ভাষার প্রত্যেকটি শব্দ নিয়ে কারবার খুব অনুপঙ্কভাবে, খুব ডিটেলসে। যে এটা হচ্ছে একটা ইংরেজিতে বলা হয় হিস্টোরিক্যাল ডিকশনারি, বাংলায় একটাই যে চেষ্টা হয়েছে ঢাকা একাডেমি থেকে কয়েক বছর আগে, বলা হচ্ছে বিবর্তনমূলক অভিধান। ঢাকার যে গোলাম মসজিদের সম্পাদনায় সেটা হয়েছিল, সেটা খুবই একটা মানে উল্লেখযোগ্য কাজ, পথিকৃতের কাজ। তারা আমাদের খুবই শ্রদ্ধা পাত্র নমস্য যারা এই কাজটা করেছেন, কিন্তু সেটা পুরো জিনিসটা একটা বইয়ের, ছাপা বইয়ের 3 খণ্ডে আবদ্ধ। আমরা যেটা করছি সেটা একেবারে একটা মানে বিশাল মাত্রায়, একদম অন্য। মানে এখন হিস্টোরিক্যাল ডিকশনারি কী করে যে একটা ভাষার যথাসম্ভব যত পাঠ রচনা করে, পাঠ মৌখিক ভাষা রেকর্ড করে সেটা অসম্ভব কার্য। সেটা ভবিষ্যতে কোনো দিন হয়তো কম্পিটিশন সেই পর্যায়ে পৌঁছবে, এখনও পৌঁছয়নি। আর কিন্তু সব বিষয়ে, সব যুগের যত রকম পাঠ আমরা সংগ্রহ করতে পারি সেগুলো জড়ো করা, এবং তারপরে প্রত্যেকটা পাঠের প্রত্যেকটা শব্দ দেখা, যে কোন শব্দ প্রথম কোথায় ঢুকছে, কী করে তার পরিবর্তন, রূপের পরিবর্তন হচ্ছে, প্রয়োগের পরিবর্তন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা অর্থের পরিবর্তন হচ্ছে।
এভাবে প্রত্যেকটা শব্দের একটা পূর্ণাঙ্গ ইতিহাস গড়ে তোলা হচ্ছে এবং সবটা একত্র করলে অবশ্যই পুরো ভাষার ইতিহাসই আমরা পাচ্ছি, যে জন্য হিস্টোরিক্যাল ডিকশনারি বলা হয়। সম্পূর্ণ হিস্টোরিক্যাল ডিকশনারি পৃথিবীতে একটা ভাষাতেই আছে, সেটা হচ্ছে ইংরেজি। এবং আশ্চর্য কথা, সেটা তৈরি হয়েছিল মানে কম্পিউটার যুগের বহু আগে, ভিক্টোরিয়ান আমলে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে যখন তখন তো একেবারে কম্পিউটারের মানে খুব প্রাথমিক পর্যায়ে 1857 শেষে 1857 শুরু হয়ে 1958 শেষ হয়েছিল। তখন সব কাগজের স্লিপে লিখে লিখে কার্ড ইন্ডেক্সের মতো সেগুলো সলভ করা হতো। তারপরে অনেকগুলি পাশ্চাত্য ভাষায়, অন্তত কয়েকটি পাশ্চাত্য ভাষায়, জার্মান এবং ফরাসিতে সবচেয়ে বেশি, ডাচ্ছে, এরকম প্রচেষ্টা চলছেই, সেগুলো কিন্তু এখনো শেষ হয়নি। কোনো মানে পাশ্চাত্যের বাইরে অন্য কোনো ভাষায় বলতে গেলে এটাই প্রথম একটা উদ্যোগ বলে আমি যতটুকু জানি, ওই ঢাকার সেই পথিকৃত উদ্যোগটা বাদ দিলে। এবং গোড়া থেকেই পুরো জিনিসটা কম্পিউটারে ফেলে সাজানোর চেষ্টা হচ্ছে, এটাও বোধহয় এই প্রথম। এবং সেই জন্যই আমরা একটু আশা করছি যে হয়তো কাজটা মানে আমাদের জীবদ্দশায় আমরা শেষ করতে পারব। এখন এতে একটা কাজ হচ্ছে যে একটু চালিয়ে যান, একটু চালান। আচ্ছা, এইগুলো ছেড়ে এই মানে মোটামুটি তিনটে তো মানে মোটামুটি আমি মুখেই বলে দিচ্ছি, ওই তিনটে ক্লিক মারলে হ্যাঁ এই তিনটেই চলে আসবে। যে তিনটে ধাপ আর কি। প্রথম হচ্ছে যথাসম্ভব পাঠ সংগ্রহ করা এবং সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে করতে হচ্ছে। সৌভাগ্যক্রমে বহু পাঠ এরকম ইন্টারনেটে পাওয়া যায়, সেগুলো প্রচুর ছাড়াই বাছাই করতে হয়, তার রূপ পরিবর্তন করতে হয়। পিডিএফ পাওয়া যায় অধিকাংশ সময়, সেগুলো টেক্সট ফাইলে কনভার্ট করতে হয়। তার জন্য ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, এই সফটওয়্যার লাগে, যে যাতে কম্পিউটারই ওই পিডিএফটা পড়ে তার থেকে একটা মানে চালু পাঠ তৈরি করে দেয়, ছবির মতো না, পাঠের মতো আর কি। দ্বিতীয় কাজ হচ্ছে যে সেই যে প্রত্যেক যতগুলো এরকম হাজারে হাজারে পাঠ নামানো হচ্ছে বইয়ের থেকে, পত্রিকার থেকে, সেগুলো সব ডেটাবেসে তোলা এবং একটা সফটওয়্যার তৈরি করা যেখানে ওই ডেটাবেস সেগুলো ছাড়াই বাছাই করবে। তারপরে ডেটাবেস থেকে সেগুলো নামিয়ে স্প্রেডশিটে তোলা। এক একটা শব্দের জন্য এক একটা স্প্রেডশিট। সেই স্প্রেডশিট হয়তো শেষ পর্যন্ত মানে খুব সাধারণ শব্দ হলে তাতে কয়েক লক্ষ এন্ট্রি হবে, সেটা একটা স্প্রেডশিটে আনবে না। এক্সেল স্প্রেডশিটের একটা মাপের একটা সীমা আছে এবং আমরা আর বেশি কারিগরির মধ্যে যাচ্ছি না। নতুন সফটওয়্যার তৈরি করার আমাদের টাকাও নেই এবং কোথায় কখন কি ক্র্যাশ করে সে ঝুঁকি না নেওয়াই ভালো। তো ওই ভাগ ভাগ করে করতে হবে আর কি একটা শব্দের ক্ষেত্র। তারপরে তৃতীয় কাজটা হচ্ছে, এবং সেই কাজটা কম্পিউটার করতে পারবে না, এটা প্রধানত মানুষেরই মাথা কাটিয়ে করতে হবে। সেটা হচ্ছে ওই যে সেই হাজার হাজার বা লক্ষ লক্ষ যে নিদর্শন, সেগুলো একটু শর্টকাট কিছু আমরা চিন্তা করছি, দু একটা হয়েও গেছে, যাতে সেই লক্ষ লক্ষ নিদর্শন কমিয়ে হয়তো কয়েক হাজারে নামিয়ে আনা যায়। সেগুলো মানুষেরই কুটিয়ে দেখতে হবে যে কোথায় বললাম নতুন অর্থ আসছে, কোথায় নতুন প্রয়োগ আসছে, কোথাও নতুন রূপ আসছে। এখন এখানে বাংলার একটা খুব বিশেষ একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাংলা একটা খুব হাইলি ইনফেক্টেড ল্যাঙ্গুয়েজ। শব্দরূপ, ধাতুরূপ, বিশেষ ধাতুরূপ ভীষণ জটিল। একটা ক্রিয়াপদের 150 রকম রূপ আছে বাংলায়। বিশেষত আমাদের তো একটা বাড়তি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাধু চলিত, দুটো রূপ আছে। একটা সফটওয়্যার আমরা বানিয়েছি যাতে এই সবগুলো একত্র করতে পারে। এই যে আমাদের যেটা মানে ব্যাকএন্ড সফটওয়্যার যেটা, যাতে সত্যি একটা ক্রিয়াপদের সমস্ত রূপ একত্র করবে, সেটা সবচেয়ে বড় সমস্যা। তুলনায় কিছু না হলেও সেগুলো যথেষ্ট গুরুতর সমস্যা। একটা সর্বনামের, প্রোনাউনের সব রূপ কী করে একত্র করবে, একটা বিশেষ্য বা নাউনের সবগুলো কী করে একত্র করবে, অ্যাগ্রিগেট করবে। এটা নাউনের ক্ষেত্রে একটা অন্য উপায় বার করতে হচ্ছে, কিন্তু এগুলো আমরা করে ফেলেছি। এই সফটওয়্যারটা কিন্তু শতকরা 100% তৈরি। এখন আমাদের এখন আমরা নতুন পাঠ সংগ্রহ করে চলেছি। আশা করছি সেই কাজটা এই বছরের মাঝামাঝি শেষ হবে। ইতিমধ্যেই ডেটাবেসে আপলোড করার কাজটা শুরু করেছি। সব কিছু ঠিকঠাক চললে এই বছরের শেষের মধ্যে
সেই যে ডেটাবেসের থেকে মানে আপলোড তো করে দিলাম, সেখান থেকে এক একটা শব্দ ডাউনলোড করে ওই ঝাড়াই বাছাই করে শব্দরূপ ধাতুরূপের সমস্ত যে রূপ যেগুলো ইনফ্লেক্টেড ফর্ম সেগুলো মিলিয়ে এক একটা শব্দের যতগুলো রূপ হয়, আমি দিই, তুমি দাও, সে দেয়, আপনি দেন, তুই দিস, তো দেওয়ার শুধু যেটা মানে ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান, সেটার এরকম 5টা রূপ আছে, এরকম সেই যে 250-200 রূপ হয়তো হবে। এগুলো সব একত্র করে এক মানে ডিকশনারি এন্ট্রিটার জন্য যা সমস্ত দরকারে দেওয়ার শব্দর সমস্ত রূপ এবং সমস্ত নিদর্শন, প্রত্যেকটা তারিখ শুদ্ধ এবং সূত্র শুদ্ধ, কে লিখেছে, কবে লিখেছে, এই সবটা কিন্তু তৈরি করার মতো সফটওয়্যার আমাদের আছে। এবং সেই সফটওয়্যারটা ব্যবহার করে আশা করছি এই সারণীগুলো, এই যে স্প্রেডশিটগুলো আমরা এই বছরের শেষের মধ্যে তৈরি করে ফেলতে পারব। তারপর শুরু হবে তৃতীয় কাজটা। এই প্রথম দুটো ধাপ শেষ না হলে আমরা কিন্তু তৃতীয় কাজটা শুরু করতে পারবো না, কারণ সবটা মেটেরিয়াল একবারে দরকার। তখন প্রত্যেকটা শব্দর একটা মানে যে এন্ট্রি যেটা আর কি, সেইটা আমাদের লিখতে হবে প্রতিটা। দেখা যাক এই কাজ। এখন আমার একটা টার্গেট ডেট আমরা ঠিক করেছি, খুব ভয় ভয় বলছি, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2028। 21শে ফেব্রুয়ারি কেন আপনাদের বলতে হবে না, 2028, কারণ তার ঠিক 100 বছর আগে 1928-এ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কাজ শেষ হয়েছিল। দেখা যাক যদি সেটা শতবর্ষে আমরা এখানে পৃথিবীর এই প্রান্তে কিছু করতে পারি, অন্তত শেষ না হলেও শুরু করবো, এটা আমরা আশা করছি। এই অবধি আমি সময়সীমাতে একটু অতিক্রম করেছি। আশা করি আমাদের বৃহৎ কাজে খুব বেশি করবো না, একটু হতে পারে। তবে শেষ করার আগে আমার আর একটা কথা বলছি, জানেন, সেটা একটা অন্যরকম কথা। সেটা হচ্ছে একটা ভিক্ষা প্রার্থনা। এই কাজ কিন্তু যেমন এর জন্য কম্পিউটার লাগে, এবং যে কম্পিউটার আমরা ব্যবহার করছি সেগুলো 2011 সালে ওই বিচিত্রার প্রকল্পের জন্য কেনা যে কম্পিউটার, সেইগুলি। আমাদের নতুন কম্পিউটার কেনার কত আমাদের প্রায় কোনো রসদই নেই এই প্রকল্পের জন্যে। যদি কম্পিউটার কিনে আমরা টাকা খরচ করি, সে কম্পিউটার চালাবার লোক আমরা পাবো না। কিন্তু এতে লস হবে লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক। এই যে সমস্ত কিছু ডাউনলোড করা, নামানো, যে প্রসেস করা, সফটওয়্যার চালিত করতেও তো লোক লাগে, প্রচুর কাজ আছে। সৌভাগ্যক্রমে আমাদের যারা প্রধানত যাদবপুরের প্রাক্তনীরা এবং আরও কিছু কিছু শুভার্থী, তারা আমাদের সাহায্যে এগিয়ে এসেছে এবং সেই জন্যেই কাজ চলছে। একটু তারপরে যে আমরা বাড়াতেও পারছি। তবে এইভাবে আমাদের আরও তো এতে এখন হচ্ছে 2025 ফেব্রুয়ারি, আর আমি হচ্ছে 2028 ফেব্রুয়ারির কথা, আরও 3 বছর চালাতে হবে। আমার কাছে একটা কাগজ আছে, সেই কাগজের একটা কপি আমি ঘরে রাখ করে রেখে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। যদি আপনারা মনে করেন যে আমাদের এই প্রকল্পটা সমর্থনযোগ্য, তাহলে মানে যে কোনো রকম সমর্থন আমরা সাদরে কৃতজ্ঞতার সঙ্গে আমরা গ্রহণ করব বাংলা ভাষার স্বার্থে। এবং যদি কেউ মনে করেন আজকে এমনিতেই একটা অধ্যাপক ঠাকুর খুব তিনি মানে সংযত মানুষ বলে ঘন ঘন করেই দেখছেন না, একবার দু একবার দেখেছেন। তবে এমনিতেই সময় বেশি নিয়ে ফেললাম, কিন্তু এই ব্যাপারটা বোঝাতে গেলে তো অনেক সময় লাগবে। যদি কখনো আপনাদের কোনো প্রতিষ্ঠানে আপনারা মনে করেন যে আমি বা আমার যারা আমার সহকর্মী যারা আছে, তরুণ সহকর্মীরা, আমরা গিয়ে আপনার জিনিসটা বুঝিয়ে দেখাতে পারি, আমরা খুব খুশি হয়ে যাব। ঠিক আছে, আপনি দেওয়া উদাহরণ দিলেন এই ক্রিয়াপদ, তো তার মধ্যে দান এটাও কি এসে যাচ্ছে? দান দান করা শব্দটা তো আলাদা, কিন্তু দেওয়া আর দান করা একই অর্থ, দান আলাদা। দাও এই দেওয়া অর্থ বা প্রয়োগের মধ্যে যেহেতু দানটা ডিরেক্টলি নেই, কিন্তু ইনডিরেক্টলি দেওয়ার যে একটা অর্থ দান করা, এরকম জিনিস একটা অর্থ থাকবে, কিন্তু তার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যেটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম পর্যায়ে ছিল না, এখন সেটা কম্পিউটারাইজড হওয়ার অনলাইন হয়ে গেছে। সেই কম্পিউটারাইজড ভার্সন থেকে একটা নতুন সংযোজন হয়েছে, সেটা বিশাল আপনি যেটা বলছেন এটা বেসিক্যালি থেসারস, ঠিক। তো সেরকম এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আপনার আরো একটা বিশ্ববিদ্যালয়ের একটা সেটা
তার থেকে আরো ধাপে 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 উঠতে পারে। এবং হয়তো এইভাবে একটা সময় আসবে যখন যেভাবে শুনতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অগ্রগতি হচ্ছে, যখন আর এইসব কাজ অনেকটা বেশি কম্পিউটারের হাতে ছেড়ে দেবে। এখন কিন্তু সেটা আমি অনেক সিম্পলিফাই করে বলেছি এটা ব্যাপারটা ওর পেছনে আমাদের কথা চিন্তা মানুষের কথা চিন্তা অনেকটাই দিতে হয়েছে, আমাদের কম্পিউটারে শেখাতে হয়েছে। না তা তো শেখাতে তো হবে। করেছে। আচ্ছা একটা বলতে পারেন সফটওয়্যারের যেটা মানে কোড লিখতে আমরা বোধহয় যারা আছি ওই আমাদের চালকপুরে আমাদের যে দলটা আমরা কেউই পারি না, কিন্তু যে এটাকে অ্যালগরিদম বললে বোধহয় ঠিক মানে যে যুক্তিটা কোডের পেছনে যুক্তিটা থাকে লজিক যেটা সেটা আমাদের ঠিক করে দিতে হয়েছে। এবং সেই জন্য বিশেষ ক্রিয়াপদের ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের একটা সম্পূর্ণ নতুন একটা শ্রেণী ভাগ করতে হয়েছে 21টা শ্রেণী, যেটা সম্পূর্ণ মানে তার কারণ যে ব্যাকরণের এত তো বড় বড় ব্যাকরণের বই আছে একটা সবচেয়ে যে শ্রেষ্ঠ ব্যাকরণগুলো তার একটা প্রমিত বাংলা ব্যাকরণ ঢাকা থেকে বেরিয়েছে, আমাদের যুক্ত ছিলেন। অসাধারণ কাজ মুশকিল থেকে সেই সব ব্যাকরণ লেখা মানুষ পাঠকের জন্য যার মাথা কেটে বুদ্ধি আছে, তারা কিছু কিছু জিনিস তারা পাঠকের উপরে ছেড়ে দিয়েছে যে পাঠক বুঝে। এখন এবারে জানি না যে কম্পিউটার বিশেষজ্ঞ বলবেন যে এআই এর সাহায্যে সবই সম্ভব, কিন্তু অন্তত যে স্টেজের কম্পিউটার নিয়ে আমরা কাজ করছি তাতে সব কম্পিউটার বুঝতে পারবে না। একেবারে ধরে 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 মানে যদি গোড়ায় এই আসে তারপরে এই আসে তারপরে এই আসে তাহলে সেটা ক্রিয়াপদ হতে পারে, এগুলো সবটি বারবার দেখিয়ে দেওয়া। এই যে আমরা মোটামুটি 21টা শ্রেণী ভাগ আমরা করেছি এবং সেইটা এবং বলছি সে কম্পিউটারে ঢোকাবার মানে পুরো যে মানে কোডিংয়ের কাজটা এবং এটা করেছেন একটা খুব ছোট্ট একটা কম্পিউটার ফার্ম, বলতে গেলে একটা মানে ওয়ান ম্যান ফার্ম প্র্যাকটিক্যালি। এটা চন্দননগরে অবস্থিত। ঋত্বিক পাল বলে একজন তরুণ কম্পিউটার বিজ্ঞানী এটা চালান। পিক্সেল পোয়েটিক্স সংস্থা কোম্পানিটার নাম। কোম্পানি বা তারপরে মানে শুরু করেছিল, আমি গেছি সেখানে ওর নিজের বাড়িতে, মানে যে ঘরে ওর শোয় সে ঘরে একবার একটা কম্পিউটার থেকে চালাতো, খাটের নিচে আরেকটা স্ট্যান্ড বাই আরেকটা কম্পিউটার থাকতো। এখন বোধহয় একটু অগ্রসর হয়েছে, কিন্তু মানে ঋত্বিক আমাদের যদিও খাতা কলমে সে বলতে পারেন সে তো আমাদের মানে ঠিকাদার, কিন্তু সে আমাদের বন্ধু এবং সহকর্মীর মতো। এবং ও এবং এরকম আরও 2-4 জন আছে যারা এই কাজগুলো বোঝে, মানে যারা আমাদের কথা মানে আমাদের এই হিউম্যানিটিস যে আমাদের কী কী চাহিদা কী কী ভাবনা চিন্তা সেটা ওরা বুঝতে রাজি, শুনতে রাজি। যেটা দুঃখের বিষয় আমাদের খুব মানে মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে, বড় বড় কম্পিউটার ফার্মগুলো তারা রাজি নন, তারা এই ধরনের কাজে তারা অভ্যস্ত নন। তারা মোটামুটি দুটো মডেলের কথা জানেন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড মডেলস, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সি বেসড মডেলস। এই দুটো ছকের একটার ভিতরে তারা যতটা মেলাতে পারে না, না হলে তারা যে না এর যেন হয় না। আর আমাদের তো বলা প্রশ্ন তোমরা কী বোঝো এই হবে, কিন্তু আমার তো ধারণা যে কম্পিউটার অনেক কিছু আর হতে পারে এবং সেটা দেখা যাচ্ছে হয়। কাজে এটা আমরা মানে টাকার অভাবে নিশ্চয়ই, আমাদের নিজেদের জ্ঞানের অভাবেও নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে যেমন খানিকটা ইচ্ছে করেও আমরা এই পুরো জিনিসটা কিন্তু খুব লো টেক রেখেছি। আমরা কেন একটা বড় সার্ভারের সমস্ত যেটা একটা ডেটাবেস আমরা করছি, আমাদের সার্ভার কেন টাকা নেই। এবং এখন যদি আপনারা টাকা দেন, একটু দিনে আমরা খুব বাধিত হবো, সেটা আমরা সার্ভার ওই বিশাল সার্ভারকে খরচ করবো। প্রথমত আমরা একদিকে এত এগিয়ে গেছি, এখন ফিরে এসে টেকনোলজি চেঞ্জ করাটা আমাদের পোষাবে না। তাছাড়া ওই মানে আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার যা একটা বড় যেই সার্ভার যদি কোনো ক্র্যাশ করে কী ব্যাকআপ কোথায় কী থাকবে কীভাবে, তার চেয়ে এই যে ছোটো 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 করছে আমাদের সমস্ত কিন্তু মানে অল দ্য স্টোরেজ ইজ অফলাইন। এখন তাতে একটু ক্লাউডে তুলতে হবে, এইরকম স্টেজে পৌঁছে গেছি। সব অফলাইন মানে আলাদা আলাদা হার্ড ডিস্ক ছোটো ছোটো ভাগ করে করে ডেটাবেসটা রাখা আছে। যেমন কিছু কাজ হচ্ছে একটা নতুন একটা ডেটাবেস তৈরি হচ্ছে এবং এই সবগুলো ডেটাবেস থেকে একটা শব্দের যে এন্ট্রিগুলো সবগুলো ডেটাবেস থেকে আমরা একটা কমন স্প্রেডশিটে আমরা নামে আছি, সেখানে এই সবগুলো একটা হচ্ছে তার থেকে পরে আমরা সরি